স্টেশন থেকে মিনিট 5 হাঁটা পথ হাজারিবাগ রোড। রাস্তার চারপাশে বড় বড় মহুয়ার গাছ, গাছে ফুল এসেছে, গন্ধে মোমো করছে চারিদিকের বাতাস। বিড়বিড় করে উঠছে মৌমাছির দল, ফুল ছুঁয়ে ছুঁয়ে ঘুরে বেড়াচ্ছে অলি। গাছ থেকে গাছে উঠছে টিয়ার ঝাঁক, তারা ঠুকরে ঠুকরে ফল খাচ্ছে, তবে খাচ্ছে যত ছড়াচ্ছে তার বেশি। মহুয়ার লোভে গাছের নিচে ঘুরে বেড়াচ্ছে ছাগলের পাল। ছোটখাটো পাহাড়ি টিলার মতো কালো মোষের দল মহুয়া গাছের নিচে বুঁদ হয়ে ঝিমোচ্ছে। গাছপালার আড়ালে পুরনো বাংলো প্যাটার্নের বাড়িটা সাহেবী কেতায় সাজানো। তার খাট, আলমারি, চেয়ার, টেবিলের গায়ে বহু বছরের পুরনো স্মৃতির মতো ধুলোর আস্তরণ। স্মৃতি বিস্মৃতির ধুলো যতটা সম্ভব ঝাড়পোছ করে আপাতত আমার আস্তানা। স্থায়ী নয়, অস্থায়ী, ওই দিন 15 জন্য, তবে ভালো লাগলে আরো 15 দিন। ঘরের দখল নিয়ে পার্টনার রঘুনন্দন ঝাকে চিঠি লিখে সবটা জানিয়ে দিলাম। রাতের ট্রেনে হাজারিবাগে এসে নেমেছি। ঘরটাও বেশ পছন্দ হয়েছে। রঘুনন্দন ঝা পার্টনার কোর্টে প্র্যাকটিসিং লয়ার। আমাদের অনেক দিনের পরিচয়, এক প্রকার আমার বন্ধু বললেই চলে। আমি একসময় পাটনায় থাকতাম, কলকাতার একটি দৈনিক পার্টনার অফিসের প্রতিনিধি হিসেবে। তখনই আমার আলাপ হয় রঘুনন্দন ঝাঁয়ের সাথে। রঘুনন্দন এই বাড়িটা কিনেছে অনেকদিন। এই বাড়িটি কেনার ব্যাপারে বিশেষ কোনো চিন্তা ভাবনা কাজ করেনি ওর। এই বাড়িটির খোঁজ এনেছিল তার এক পুরনো মক্কেল। বেশ জলের দরে পেয়ে গিয়েছিল বাড়িটা, তাই বাড়িটা কিনে রেখে দিয়েছিল রঘুনন্দন। তবে কেনার পর থেকেই এই বাড়িটা খালি হয়ে পড়ে আছে। রঘুনন্দনের মুখে যতটা জানতে পেরেছি, প্রথমে এই বাড়িটা ছিল এক সাহেবের, ইউরোপিয়ান সাহেব। তার নাম ন্যাথালিয়ান অ্যান্ডারসন। তাই বাড়িটা এখানকার স্থানীয়দের মুখে মুখে অ্যান্ডারসন লজ নামেই পরিচিত। দেশ স্বাধীন হওয়ার পরে পরেই সাহেব মারা যান। ওনার ওয়াইফ, এই বাড়ির মালকিন, ফিরে যান ইংল্যান্ডে। তিনি চলে যাওয়ার সময় আসবাবপত্র সমেত এই বাড়িটি খুব কম দামে বেচে দিয়ে যান। কিন্তু ওনার বেঁচে যাওয়ার পরেও এই বাড়িটি বার তিনেক হাত দখল হয়েছে। এই বাড়িটির শেষ মালিক ছিলেন রামগড়ের এক জমিদার। তিনি মাঝে মাঝে হাওয়া বদলের জন্য এখানে এসে থাকতেন। বন্ধু বান্ধবদের সাথে নিয়ে মেহফিল বসাতেন। তবে জমিদারের বংশধরদের অবস্থা এখন ভর্তির দিকে। মেহফিলের মওতাদ নেওয়ার মতো মেজাজ বা অবস্থা কোনটাই এখন তাদের নেই। বাড়িটা তাই খালি পড়ে থাকত। শেষ পর্যন্ত যা হয়, এস্টেটের জমি জমা নিয়ে জমিদারের উত্তরাধিকারীদের মধ্যে গোলমাল বাঁধে। তাই সব জমি জমা বেচে দেওয়া হয়। শুধু শেষে পড়ে থাকে এই বাড়িটি। তারপর তারা মনস্থ করেন এই বাড়িটিও বেচে দেবেন। তবে অনেক চেষ্টার পরেও কেনার মতো খদ্দের হচ্ছিল না। তাই কি আর করবেন তারা, অবশেষে বাড়িটা জলের দরে বেচে দেন রঘুনন্দন ঝাঁকে। বাড়িটির পরিবেশ আমার খুবই পছন্দ, বিশেষ করে চারপাশের গাছপালা এবং নির্জনতা। কখনো কখনো নির্জনতা প্রিয় আমার মতো কেউ কেউ
সামান্য পয়সার বিনিময়ে এখানে এসে 2-4 দিন কাটিয়ে যান। আমিও এসেছি একটু লেখালেখির কাজে। স্টোরি লাইন ঠিক হয়ে আছে, মশলাও রেডি, তাই এসেছি নির্জনে বসে আসল লেখাটা এবার লিখে ফেলতে। সেই সঙ্গে গোটা 3 ফিচার, 2 বাংলায় আর 1 ইংরেজিতে। এই বাড়িতে একজন কেয়ারটেকার আছে, তার নাম শিবচরণ। শিবচরণের বয়স হয়েছে, তার মাথার সব চুল পাকা, একটু ঝুঁকে হাঁটেন মানুষটা। সে নাকি জমিদার বাবুর আমল থেকে এখানে আছেন, সবকিছুর দেখভাল তিনিই করেন। এই বাড়িটার হাত বদল হয়েছে বহুবার, কিন্তু কেয়ারটেকার বদল হয়নি। রঘুনন্দন আমাকে আগেই বলেছিল, লোকটি কিন্তু ভীষণ কাজের এবং ভীষণ বিশ্বস্ত, ইউটিলাইজ করিস মানুষটার। সারাদিন শিবচরণ আমার কাছেই থাকে, আমার ফাইফরমাস খেটে দেয়, রান্নাবান্নাটাও সেই করে। রাতে আমার খাওয়া দাওয়ার পাট চুকলে সে নির্বাক হয়ে বাড়ি ফিরে যায়। আবার সকাল হতে না হতেই আমার দরজায় এসে হাজির হয়। শিবচরণ থাকে এই বাড়ি থেকে একটু দূরে, তবে ছাদে উঠলে গাছপালার ফাঁক দিয়ে তার বাড়িটাও দেখা যায়। একটা মাটির বাড়ি, তাতে টালির ছাউনি দেওয়া। বিহার বা ঝাড়খণ্ডে সাধারণ গৃহস্থের বাড়ি যেমন হয় তেমন আর কি। সামান্য চাষবাসও আছে তার। তবে মাঝে মাঝে সে আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে কি যেন তাকিয়ে থাকে। হয়তো ভাবে, বাংলার মুল্লুক ছেড়ে এখানে কি কেউ আসে নির্বাসনে? শিবচরণের তদবির তদারকিতে আমার দিন কাটছে বেশ ভালোই। লেখালেখির কাজটা ভালোভাবেই এগোচ্ছে। সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকি। বিকেলের দিকে একটু আশেপাশে ঘুরতে বেরোই। ঘুরতে ঘুরতে চলে যাই রেল স্টেশনের দিকে। কখনো কখনো সেখানে গিয়ে বসি, ডাউন প্ল্যাটফর্মের একটা সিমেন্টের বেঞ্চে। জায়গাটা বেশ নিরিবিলি। অনেকটা সময়ের ব্যবধানে সেই প্ল্যাটফর্মে ট্রেন আসে। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকলে যাত্রীদের চেঁচামেচি, মোটবাহকদের ছোটাছুটি এবং হকারদের হাঁকাহাঁকিতে স্টেশন চত্বর সরগরম হয়ে ওঠে। তবে সে আর কতক্ষণের জন্য। ট্রেন ছেড়ে গেলেই আবার যে কেসে ঝিমিয়ে পড়ে গোটা এলাকাটা। আমার বসার জায়গাটা প্ল্যাটফর্মের একেবারে মাথায়। এদিকে লোকজন বিশেষ কেউ আসে না, তাই আরো নিরিবিলি। কিন্তু একেবারে যে কেউ আসে না তা নয়। আমার মতো 2-4 জন আসে। বিকেলে ঘুরতে ঘুরতে প্ল্যাটফর্মের বেঞ্চিতে বসে সন্ধেটা কাটিয়ে যায়। এদিকটা কোনো আলোও নেই। বেশ কিছুটা তফাতে একটা কম পাওয়ারের বাল্ব টিম টিম করে জ্বলে। তারই আলো আঁধারিতে বেশ কাটে সন্ধেটা। এরমভাবেই চলছিল আমার জীবন। তবে ঠিক এমন একদিন আমার আলাপ হলো এক ভদ্রলোকের সঙ্গে। আমাকে একা বসে থাকতে দেখে তিনি নিজেই এগিয়ে এসে আলাপ করলেন। মহাশয় কি নতুন এখানে? তবে আমি প্রথমে খানিকটা ঘাবড়ে গেছিলাম। তার গলার গাম্ভীর্য আর মস্ত বড় শরীরটা দেখে হয়তো, তাই একটু সংকুচিত হয়ে জবাব দিলাম, হ্যাঁ, এই দিন 5 হলো এসেছি এখানে। আচ্ছা, তা এখানে কি বেড়াতে? না না, তা নয়, ঠিক একরকম কিছু কাজ ছিল তাই আর কি। আর আপনি?
আমি এখানে নতুন নয়, মাঝে মাঝেই আসি। জায়গাটা নিরিবিলি, তাই বেশ লাগে। তা আসল নিবাস কোথায়? রামগড়, পরিবার সেখানেই রয়েছে। বেশ বেশ, উঠেছেন কই? এই কাছেই, এই একটা লজে। হুম, এখানে বেশ কিছু পুরনো কয়েকটা বাড়ি আছে। পয়সাওয়ালা লোকেরা করেছিলেন বটে, তবে শুধু অবকাশ যাপনের জন্য। তার বেশিরভাগই এখন পয়সার বিনিময়ে লজ হিসেবে ভাড়া খাটে। তা আপনি কোন লজে উঠেছেন? অ্যান্ডারসন লজ। তবে লজের নামটা শুনতেই ভদ্রলোক চুপ করে গেলেন। তারপর এক দৃষ্টে তাকিয়ে রইলেন আমার মুখের দিকে। ভদ্রলোককে আমি আগেও দেখেছি, তবে ভালো করে লক্ষ্য করিনি। আজ করলাম। সুপুরুষ, উচ্চতা ওই 6 ফুটের কাছে। গায়ের রং পুরোপুরি ফর্সা নয়, তবে ফর্সার দিকে। বয়স ওই 60-65 হবে। তবে মানুষটার বয়স হলেও চেহারায় টান টান ভাবটা এখনো আছে। চুল কাঁচা পাকা, দাড়ি কামানো, গোঁফ চওড়া, গায়ে কুর্তা এবং পায়জামা, পায়ে সুরতোলা নাগরাই জুতো। সব মিলিয়ে বেশ আভিজাত্য চেহারা। এর আগে 2-1 দিন দেখেছি আমি ভদ্রলোককে। তিনি আসেন ঠিক সন্ধ্যের মুখে মুখে। ফাঁকা প্ল্যাটফর্মে কিছুক্ষণ পায়চারি করেন, তারপর একটা খালি বেঞ্চি দেখে খানিকক্ষণ সেখানে বসে থেকে জিরিয়ে নেন। পায়ের উপরে পা তুলে নাগরাই জুতোটা নাচান, আর মুঠো করা বাঁ হাতের পিঠে ডান হাতের তর্জনী দিয়ে তাল ঠোকেন। যতক্ষণ থাকেন সেখানেই একভাবে বসে থাকেন, তারপর উঠে চলে যান। কারো সঙ্গে এর আগে কথা বলতে আমি দেখিনি, তবে গুনগুন করে সুর ভাসতে শুনেছি অনেকবার। প্ল্যাটফর্মের কোণের যে বেঞ্চিতে সাধারণত তিনি বসেন, সেটাতে আজ 2 বৃদ্ধ মুখোমুখি বসে দাবার ছক পেতে রাজা উজির মারছেন, আর ঠোঁটের ফাঁকে খৈনি ঠুকছেন। কিন্তু এত কম আলোয় কি করে যে চাল দিচ্ছেন কে জানে বাবা। তাই বোধহয় তিনি এগিয়ে এলেন আমার দিকে। তারপর মাঝখানে বেশ কিছুটা জায়গা ছেড়ে সিটের এক পাশে বসতে বসতে বললেন, আপনি কি কিছু শোনেননি? না, মানে কি বলুন তো? আজ থেকে প্রায় 30 বছর আগে লাচুবাবু খুন হয়েছিলেন। এই লাচু বাবু আবার কে? তাও শোনেননি? হাহ, রামগড়ের একজন মান্য জমিদার বাবু ছিলেন তিনি। 30 বছর আগের ঘটনা তো, লোকের কি আর সেসব মনে আছে? মনে নেই বলছেন? আমার তো বেশ মনে আছে। খুনি অবশ্য শেষ পর্যন্ত ধরা পড়েনি। খুনটাও হয়েছিল ভারী রহস্যজনকভাবে। কিরকম, মানে কিভাবে? কোনো রকম ভনিতা না করেই ভদ্রলোক আমার দিকে 2 নজরে তাকিয়ে বলতে শুরু করলেন, লাচুবাবু মানুষ হিসাবে ছিলেন ডাকাবুকো, দারুণ সাহসী। ওই যে অ্যান্ডারসন লজ, যেখানে আপনি এখন আছেন, সেটাকে উনি প্রথমে কিনেছিলেন। তিনিও জলের দরেই পেয়েছিলেন। মাঝে মাঝে 2-4 দিন এসে থাকতেন সেখানে। এই আর দোস্তদের নিয়ে আনন্দ করতেন, তারপর আবার ফিরে যেতেন। তবে কিছু মাস এমন চলতে চলতে
জায়গাটি ওনার বেশ ভালো লেগে যায়। পাকাপাকি ভাবে ওখানে থাকতে শুরু করেন। ঘটনাটা সেই সময়ের। একদিন মাঝরাতে ঘুম ভেঙে গেল লাচু বাবু। ঘরের ভিতরে খটখট শব্দ শুনে তিনি বিছানায় উঠে বসেছিলেন। কেউ যেন ঘরের মধ্যে পায়চারি করে বেড়াচ্ছে। উনি বুঝলেন ঘরে চোর ঢুকলো নাকি আবার, কিন্তু চোর কি এমন জানান দিয়ে ঘরের মধ্যে ঘুরে বেড়ায়? তৎক্ষণাৎ সজাগ হলেন লাচু বাবু। তবে ঘরের অন্ধকারের মাঝে দেখতে পাচ্ছেন না তিনি কিছুই, শুধু শুনতে পাচ্ছেন বুট পড়া ভারী পায়ের খটখট আর মাঝে মাঝে চাপা শীষের শব্দ। দূরে কোথাও একটা কুকুর বারবার ডেকে চলেছে। তার শব্দ ভেসে আসছে ঘরের ভিতর অবধি। লাচুবাবু বিছানায় বসে মন দিয়ে শুনছেন সবকিছু। এ কুকুরের ডাক দিশি নয়, এ কুকুরের ডাক উনি ভালো করে চেনেন। অনেকটা অ্যালসেশিয়ান কুকুরের মতো। কিন্তু এই পাড়ায় কার কাছেই বা এত দামি কুকুর থাকতে পারে? হঠাৎ ঘরের ভিতরে সেই পায়চারি করা বুটের শব্দ থেমে যায়। সেটা থামলো জানলার কাছে গিয়ে। ঘরের দরজা বন্ধ, শুধু বাইরের দিকে জানলাটা খোলা রয়েছে। ঠিক জানলার নিচেই একটা আর্ম চেয়ার রাখা। লাচুবাবু বুঝেছিলেন আগন্তুক দীর্ঘ সময় পায়চারি করতে করতে হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন, তাই এবার আরাম করে বসলেন চেয়ারে। তবে চেয়ারে বসার কিছুক্ষণের ব্যবধানে লাচুবাবু দেখতে পেলেন তাকে। আগন্তুক পায়ের উপর পা তুলে বুট নাচাচ্ছেন। জানলার বাইরে একটা জামরুল গাছ, আকাশে গোল চাঁদ উঠেছে। বড় বড় পাতার ফাঁক দিয়ে ফিনফিনে একটা আলোর আভাস এসে পড়েছে তার উপর। সেই আলোয় লাচুবাবু দেখলেন আগন্তুকের আপাদ মস্তক। সাহেবী পোশাকে মোড়া একজন ইউরোপিয়ান সাহেবের মতো। অ্যান্ডারসন নাকি? সারা রাত তিনি আর্ম চেয়ারে বসে আরাম করলেন। মাঝে মাঝে সিগার ধরিয়ে আয়েশ করে টানলেন। তবে ভোরের আলো ফোটার আগে একবার জোরে শীষ দিয়ে বলে উঠলেন, ঠিক তৎক্ষণাৎ একটা সাঁ করে শব্দ হলো, যেন জোরে লাফিয়ে উঠল কেউ। আবার ধপাস করে পড়ল মাটিতে। সেই শব্দ লাচুবাবু শুনলেন, তবে পুরো শরীরটা দেখতে পেলেন না তিনি। শুধু দেখলেন অন্ধকারে আগুনের মতো দপ দপ করে কি যেন জ্বলছে। তবে পরের মুহূর্তেই লাচুবাবু যা দেখতে পান তা দেখেই ওনার শির দাঁড়াবে ঠান্ডা স্রোত বয়ে যায়। হিংস্র অ্যালসেশিয়ানের দুটো চোখ। তা দেখেই মাত্র 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ হয়ে গিয়েছিল লাচুবাবু। তারপর ফের চোখ খুলে দেখতেই লাচুবাবু দেখলেন আর্ম চেয়ার ফাঁকা, সেখানে কেউ নেই। তিনি মস্তিষ্কে আর বেশি জোর না দিয়ে শুয়ে পড়লেন।
তবে সকালে সেই জায়গার আশেপাশে ভালো করে তিনি খুঁজে দেখলেন, কিন্তু ঘরের মধ্যে সিগারের কোনো টুকরো তিনি খুঁজে পেলেন না। শুধু মেঝেতে ছড়িয়ে আছে ছাই। তার পরের 5টা রাত তিনি একই দৃশ্য বারবার দেখলেন। সেই সাহেব আসেন, কিছুক্ষণ পায়চারি করেন, তারপর বাকি রাত আর্মচেয়ারে বসে হাতে সিগার নিয়ে আরাম করেন। কিন্তু একটু ভোর হতেই সবকিছু ভ্যানিশ, শুধু পড়ে থাকে কিছু ছাই। লাচুবাবু ডাকাবুকো লোক, দারুণ সাহসী। হাজারিবাগের জঙ্গলে নিজের হাতের বন্দুক দিয়ে বাঘ শিকার করেছিলেন তিনি বহুবার। সামান্য ভূত দেখে তিনি কি আর ভয় পাবেন? তিনি ভাবলেন, বেটা সাহেব মরে ভূত হয়েও সাধের আর্মচেয়ারের মায়া ছাড়তে পারছেন না। তাই আসেন আর্মচেয়ারে বসে আরাম করতে। 2 দিন পর লাচুবাবু 1-2 লোক ডেকে আর্মচেয়ারটা হটিয়ে দিলেন। তারপর নিজেই পছন্দ করে কিনে আনলেন একটা আর্মচেয়ার। সেটা পাতলেন ঠিক জানলার নিচে। তবে সেই রাতেও যথারীতি ইংরেজ সাহেব হাজির। ভারী বুটজোড়ার খটখট শব্দে ঘরের মধ্যে পায়চারি করে বেড়ালেন কিছুক্ষণ। তারপর জানলার ধারে এসে থমকে দাঁড়ালেন, কিন্তু নতুন আর্মচেয়ারটিতে বসার কোনো চেষ্টাই করলেন না তিনি। ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেটির দিকে। তারপর ঘরে ফিরে এলেন। ঘরের এক কোণে ছোট একটা রাইটিং টেবিল, সঙ্গে একটি কুশনের চেয়ার। টেবিলে কনুই রেখে গালে হাত দিয়ে বসে রইলেন দীর্ঘ সময়। তারপর একটা সিগার ধরিয়ে টেবিলের ওপর থেকে টেনে নিলেন রাইটিং প্যাডটা। দেরাজ খুলে একটা কলম বের করে দিলেন। খসখস করে কি যেন লিখতে লাগলেন প্যাডের কাগজে। ওনার লেখার আন্দাজে বোঝাই গেল তিনি ভারী বিরক্ত হয়েছেন। লেখা শেষ করে কলমটা ছুঁড়ে ফেলে দিলেন। টেবিলের উপর গড়াতে গড়াতে মেঝেয় ঠিকরে পড়ল কলমটা। সকালে উঠে লাচুবাবু দেখলেন প্যাডের কাগজে পাকা সাহেবী হাতের লেখা, I am very worried about your life, Lachu. Be careful. সাবধানে চলাফেরা করিও। Your time is running out. লেখার নিচে আবার স্বাক্ষরও করেছেন, ন্যাথলিয়ান অ্যান্ডারসন। লেখাটা পড়ে হাসলেন লাচুবাবু। মনে মনে ভাবলেন, মরা সাহেব আবার হুমকিও দিয়েছেন। ভুলে গিয়েছেন বোধহয় অনেক কাল হলো আমরা সাহেবদের পিটিয়ে দেশ ছাড়া করেছি। লাচুবাবু ভয় পেলেন না, ঘাবড়েও গেলেন না। ঘরে সাহেবের যা কিছু আছে, টেবিল, চেয়ার, আলমারি, ওয়ার্ড্রব, ঝোলানো আয়না, দেয়ালের ছবি, এমনকি কাঁচের ফুলদানিটা পর্যন্ত ঝেঁটিয়ে বিদায় করে দিলেন ঘর থেকে। তারপর নিজে পছন্দ করে সবকিছু কিনে আনলেন। ঘরের যেখানে যেমনটি ছিল সবকিছু তেমন ভাবেই সেখানে সাজিয়ে রাখলেন। ভালো করে খুঁটিয়ে দেখলেন ঘরের মধ্যে মরা সাহেবের আজ কিছু পড়ে নেই তো।
তারপর একটা কালোয়াতি গানের সুর ভাসতে ভাসতে নিজের মনে ভাবলেন, দেখি বেটা সাহেব এবার কিসের টানে আসেন। তবে সাহেব কিন্তু এলেন যথারীতি। টুপটাপ করে পা ফেলে ঘরের মধ্যে ঘুরে বেড়াতে লাগলেন। তার পা ফেলার ধরনই বুঝিয়ে দিল এবার তিনি খুব চটে গেছেন। একটার পর একটা সিগার টানছেন, স্টিম ইঞ্জিনের মতো ভক ভক করে ধোঁয়া ছাড়ছেন, আর রাগে ফোঁস ফোঁস করতে করতে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। একবারও থামছেন না, বসছেনও না। তবে এইবার সিগারের ধোঁয়ায় লাচুবাবুর রীতিমতো দম বন্ধ হয়ে আসছে। তিনি একবার ভাবলেন তেড়ে ফুড়ে উঠে সাহেবকে কষে একটা ধমক দেবেন কিনা, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কিন্তু তার আগেই সাহেব অবশ্য জোরে শীষ দিয়ে ক্রুদ্ধ স্বরে চেঁচিয়ে উঠলেন, Daniel, where are you? রাত থমথমে, কোথাও কোনো শব্দ নেই। শুধু রাতের অন্ধকার চিরে ডেকে উঠল একটা হিংস্র অ্যালসেশিয়ান। সেই ডাক অনেক দূর থেকেও শোনা গিয়েছিল। সেই রাতে অবশ্য কিছু বোঝা যায়নি। তবে সকালে দেখা গেল ঘরের মেঝে হাত পা ছড়িয়ে বিভৎসভাবে পড়ে আছেন লাচু বাবু। ওনার গলায় কামড়ে গলার টুঁটি ছিঁড়ে নিয়েছে কেউ। তারপর গলা ফাঁক করে ঘরের মেঝেতে ফেলে দিয়ে গেছে। তবে ঘরের মধ্যে সাহেবের কোনো চিহ্ন নেই। মেঝে শুধু কুকুরের রক্তমাখা কয়েক জোড়া পায়ের ছাপ। এবার ভদ্রলোক আমার মুখের দিকে তাকিয়ে বললেন, কি বুঝলেন? বোঝার কিছুই নেই বাপু, সবটাই নিছক একটা গপ্প। আমার কথাটা শুনেই ভদ্রলোক আর বসলেন না, উঠে দাঁড়ালেন। কটমট করে বার কয়েক আমার মুখের দিকে তাকালেন। তারপর হন হন করে পা বাড়ালেন অন্ধকারের দিকে। আমি চেঁচিয়ে জিজ্ঞেস করলাম, আরে ও মহাশয়, আপনার নামটা বললেন না? তিনি আবার আমার দিকে ঘুরে তাকালেন। অন্ধকারে তার দুই চোখ যেন জ্বলছে। আমি ভালোই বুঝতে পারলাম তিনি বড্ড রুষ্ট হয়েছেন আমার উপরে। তারপর আমার দিকে কটমট করে তাকিয়ে তিনি জবাব দিলেন, জেনে কি হবে মশাই? না মানে বিভুইয়ে আলাপ হলো তো, তাই আর কি। তিনি এবার একটু নরম হলেন। তারপর বললেন, জিতেন্দ্র প্রসাদ যাদব। এ যেন ঠিক ভূতের মতো অন্ধকার, আর ঠিক তেমনই একটা পরিবেশ। ভদ্রলোকের সেই কথাগুলো মনে পড়লেই গাটা কেমন যেন ছমছম করে। লাচুবাবুর ব্যাপারটা মন থেকে কোনোভাবেই তাড়াতে পারছি না। স্টেশন থেকে ফিরতে ফিরতেই রাত হয়ে গেল আমার। তবে ঘরে ঢুকতে গিয়ে মনে হলো দরজার পাশে কেউ যেন দাঁড়িয়ে আছেন। লম্বা চওড়া জলদস্যুর মতো চেহারাধারী এক সাহেব, ন্যাথালিয়ান অ্যান্ডারসন। অবশ্য আলো জ্বালাতেই তিনি ভ্যানিশ।
আমি বুঝলাম ও, এই তাহলে ভূত দেখা। আসলে ভূত তো ভ্রম ছাড়া আর কিছুই নয়। স্টেশনে শোনা কথাগুলো আমায় তাড়িয়ে বেড়াচ্ছে এখনো। খাওয়া দাওয়া পর্ব শেষে রাতে ঘুমোতে যাওয়ার আগে ঘরের মেঝেটা একবার আলো জ্বালিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম ভালো করে। কোথাও কি কোনো কুকুরের রক্তমাখা পায়ের ছাপ আছে? নেই জানি, তবুও কেন যে দেখতে গেলাম তার কোনো ব্যাখ্যা নেই। তারপর নিজের মনেই হালকা হেসে বিছানায় গিয়ে পিঠ ঠেকালাম। আজ সারাদিন বেশ ভালো গল্প শোনা হয়েছে, ঘুমটাও ততটাই সুন্দর আসবে। এই ভাবতে না ভাবতেই খুব জোর একটা ঘুমের সাগর আমায় নিজের তলদেশে ডুবিয়ে নিয়ে গেল। এখন ঠিক রাত কটা বাজে তা জানি না। মচমচ শব্দে ঘুমটা হঠাৎ যেন ভেঙে গেল আমার। তবে হঠাৎ মনের ভিতর একটা আতঙ্ক দেখা দিল, কারণ এই পায়ের শব্দ নাগরাই জুতো পায়ে দেওয়া মচমচে শব্দ। সাহেবের বদলে ইনি আবার কে এলেন? মনের ভিতরে একটা চাপা ভয় হতে শুরু করলো এইবার আমার। যাই হোক, লাচু বাবুর মতন আমি তো আর অত ডাকাবুকো নই। নিজের হাতে হাজারিবাগের জঙ্গলে বাঘও মারিনি। খুব ভয় পেয়ে গেলাম এইবার। বালিশে মুখ গুজে এক প্রকার মটকা মেরে পড়ে রইলাম। ঘরের মধ্যে পায়চারি করে বেড়াচ্ছেন তিনি এখনো। চাপা গলায় গুনগুন করে সুর ভাঙছেন। আমার মনে যেন কেউ বলে উঠল, কালুয়াতি গান নয় তো? দীর্ঘ সময় পরে মচমচে শব্দটা হঠাৎ থেমে গেল, আর শোনা গেল না। তিনি হয়তো এবার গিয়েছেন। আমি ধীরে ধীরে ঘাড় তুললাম, ভয়ে ভয়ে তাকালাম জানলার ফাঁক দিয়ে বাইরে। চাঁদের আলো এসে পড়েছে ঠিক আমার ঘরের বাইরে। মনে মনে চাঁদকে বললাম, এটা কি তোমার উঁকি মারার সময়? জামরুল গাছের পাতার ফাঁক দিয়ে এক চিলতে চাঁদের আলো এসে পড়েছে ঘরের মধ্যে। জানলার পাশেই আম চেয়ারটা রাখা আছে। তবে পরের দৃশ্যটা দেখে হঠাৎ আমার শরীরটা যেন কেঁপে উঠল, কারণ আম চেয়ারে আরাম করে বসে আছেন জিতেন বাবু। আজই তো প্ল্যাটফর্মে তার সঙ্গে আমার আলাপ হয়েছে। জিতেন্দ্র প্রসাদ যাদব। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। তাহলে ভিতরে কে পায়চারি করছিল এতক্ষণ? নিজের মনে অল্প সাহস জোগাড় করে দেখলাম তিনি পায়ের উপর পা তুলে নাগরাই নাচাচ্ছেন। বাঁ হাতের মুঠোর উপরে ডান হাতের তর্জনী দিয়ে তাল ঠুকছেন। তবে না, কিছু তেমন বলছেন না তিনি আমাকে, শুধু গুনগুন করে গান গাইছেন আর মিটমিট করে তাকাচ্ছেন আমার দিকে। কিন্তু এইবার আমার মনে কেউ যেন বলে উঠল, যার সঙ্গে কয়েক ঘন্টা আগে আলাপ হলো তাকে দেখে ভয়ের কি আছে? সেই চরম মুহূর্তে আমি বুঝলাম সাহস চট করে আসে না, একটু একটু করে জমে বুকের মধ্যে।
ধীরে ধীরে সাহস সঞ্চয় করে আমি বলে উঠলাম, কে আপনি? এখানে কি করছেন এমন সময়? তিনি গান থামিয়ে জোর গলায় ডেকে উঠলেন, মা কালো! সঙ্গে সঙ্গে মিয়াও করে একটা শব্দ হলো। অন্ধকারে লাফ দিয়ে ঘরে ঢুকলো একটা সাদা বিড়াল। বিড়াল তো নয়, যেন বাঘের বাচ্চা। অন্ধকারে কালো বিড়ালের চেয়ে সাদা বিড়াল দেখেই লোকে বেশি ভয় পায়। আমি রীতিমতো তাকে দেখে ভয় পেয়ে আটকে উঠলাম। বিড়ালটা 4 পা ঘুরে তার কোলে উঠে দিব্যি গুটিসুটি মেরে বসে পড়ল। তিনি বিড়ালের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, এবার বোঝা গেল তো? কি 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 বুঝবো? এবার অট্ট হাসিতে ফেটে পড়লেন তিনি। তারপর বললেন, আমি আর বসে থাকতে পারলাম না। হঠাৎ চোখের 2 পলক আমার বুঝে গেল। পরের দিন ভোর সকালে উঠে নিজেকে বিছানায় পেলাম। তবে রাতে দেখা সেই ভয়াবহ দৃশ্য আদৌ সত্যি না মিথ্যে এটা বুঝে উঠতে পারলাম না। তারপর ভাবলাম, শিবচরণ এই লজের কেয়ারটেকার, অনেক দিনের লোক, সে হয়তো জানতে পারে। আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম, এই এই লজে এক জমিদার খুন হয়েছিলেন, তার নাম কি? বড় বাবুর কথা বলছেন? বাবু বড় ভালো মানুষ ছিলেন তিনি। ওনার নাম ছিল লাচু বাবু। আহা, লাচু বাবু তো তার নিকনেম, মানে ডাক নাম। আসল নামটা কি ছিল? সকলে বলে লাচু বাবু, আমরাও জানি লাচু বাবু, আর তো কিছু জানি নে বাবু। তুমি কখনো লাচু বাবুকে দেখেছো? আমি তো তার ঘর ঝাড়পোছ করি, যত্ন করে তার জিনিসপত্র গুছিয়ে সাজিয়ে রাখি। আমি দেখব কেন বাবু? যারা তার ঘর জবরদখল করে তারা ওনাকে দেখতে পায়। আমি আর 1 মিনিট সময় নষ্ট না করে ছুটলাম শহরের একটা এসটিডি বুথের দিকে। তারপর সেখানে থেকে টেলিফোন ধরলাম আমার বন্ধু রঘুনন্দন ঝাঁকে, আর তাকে জিজ্ঞেস করলাম, রঘু, লাচু বাবুর আসল নামটা কি ছিল? বাবা, ফোন করে হঠাৎ এমন প্রশ্ন করলি। আর লাচুবাবুর আসল নামের তোর কি দরকার ভাই? আছে ভাই, আছে, খুব দরকার আছে। তুই আমায় বল প্লিজ। আরে আরে ওই তো জিতেন্দ্র প্রসাদ যাদব।